বিএনপি নেতা ইশরাক হোসেনকে দ্রুত ঢাকা দক্ষিণ সিটির মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবনের সামনে ব্লকেট কর্মসূচি পালন করেছেন তার সমর্থকেরা। এর আগে সোমবার টানা পঞ্চম দিনের মতো সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা। আজ সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত আবারও চলবে বিক্ষোভ। এদিকে নগর ভবনের কর্মীরাও বিক্ষোভে যোগ দেওয়ার বন্ধ রয়েছে সেবা কার্যক্রম। সোমবার সকাল 10টার পর থেকে নগর ভবনের সামনে জড়ো হতে থাকেন ইশরাক হোসেনের সমর্থকরা। এ সময় বিএনপির এই নেতাকে দ্রুত মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে স্লোগান দেন তারা। এর আগে তালা ঝুলিয়ে দেওয়া হয় নগর ভবনের প্রধান ফটকে। সামনেই ট্রাকে মঞ্চ বানিয়ে গাওয়া হয় প্রতিবাদী গান। ঢাকাবাসী ব্যানারে এই আন্দোলনের জেরে নগর ভবনে সেবা কার্যক্রম কার্যত বন্ধ। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি বিক্ষুব্ধদের। ইশরাক হোসেনকে গেজেট প্রকাশ করার পরও উনাকে শপথ বাক্য পাঠ করানো হচ্ছে না। যেটা ন্যায় এবং যেটা উচ্চ আদালতের রায় হয়েছে তারা সেটা বাস্তবায়ন করবে, এটা আমরা আশা করি। যদি শপথ গ্রহণ করতে বাধা দেয়া হয় তাহলে আমরা এখানেই কর্মসূচি পালন করব, আমরা নগর ভবন ছেড়ে যাব না। বিক্ষোভকারীরা দাবি করেন আদালতের নির্দেশনার পরও ইশরাক হোসেনকে শপথের সুযোগ দিচ্ছে না সরকার। এজন্য স্থানীয় সরকার উপদেষ্টার পদত্যাগ দাবি করেন তারা। মেয়র ইশরাকের শপথ গ্রহণ নিয়ে সরকার যে তালবাহানা শুরু করেছে সেটার অবসান আমরা চাই। আমাদের নগর পিতাকে, আমাদের মেয়র, জনতার মেয়র ইশরাককে আমরা এখানে বসানো না পর্যন্ত আমরা আমাদের আন্দোলন আর ব্লক কর্মসূচি করেই যাব। মঙ্গলবারও সকাল 10টা থেকে নগর ভবনের সামনে কর্মসূচি পালনের ঘোষণা দেন আন্দোলনের সমন্বয়ক। সকাল 10টায় আমরা এখানে আসব, সদল বলে এখানে এসে নগর ভবনের সামনে আমরা অবস্থান কর্মসূচি নিব। গত মার্চে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়র ঘোষণা করে রায় দেয় আদালত। এদিকে বর্তমান কর্পোরেশনের মেয়াদ শেষ হচ্ছে জুনের প্রথম সপ্তাহে। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দু একদিনের মধ্যে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ না পড়ালে আন্দোলন ভিন্ন রূপ নিতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সোমবার বিকেলে সিলেটে বিএনপির নতুন সদস্য ফরম সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনে কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, সরকারে থাকা কয়েকজন উপদেষ্টা দেশকে অস্থিতিশীল করতে চাইছেন। এসব ব্যাপারে প্রধান উপদেষ্টাকে জানানো হয়েছে। আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে সালাউদ্দিন বলেন, দলটি রাজনীতি কিংবা নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা সে সিদ্ধান্ত নেবে আদালত। সদস্য ফরম সংগ্রহ ও নবায়ন অনুষ্ঠানে সিলেট জেলা ও মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের 5 শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। জনাব ইঞ্জিনিয়ার ইশরাক, ইলেকশন কমিশন যার নামে গেজেট প্রকাশ করেছে আদালতের রায় মেনে, তাকে আপনারা শপথ গ্রহণ করাবেন না, বিভিন্ন রকমের কলা কৌশল করছেন। এই সরকারকে সহযোগিতা করার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ, কিন্তু তার মানে এই না যে আমরা দাস খত দিয়েছি আপনাকে যা করবেন তাই সমর্থন করার জন্য। একজন অভিনেতার সাথে ছবি তোলার ঘটনায় সমালোচনার পর ক্ষমা চাইলেন বিএনপি নেতা ইশরাক হোসেন। সোমবার সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট দিয়ে দুঃখ প্রকাশ করেন তিনি। পোস্টে ইশরাক হোসেন জানান, শুক্রবার একটি টিভি চ্যানেলের আমন্ত্রণে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেন তিনি। সেখানে কারা উপস্থিত থাকবেন এবং তাকে পুরস্কার তুলে দিতে হবে কিনা সে বিষয়ে কিছুই জানা ছিল না বলে দাবি ইশরাকের। তিনি বলেন, অনুষ্ঠানে একজন বিতর্কিত ব্যক্তির সাথে ছবি তোলেন যাকে তিনি আগে চিনতেন না। 2015 সালে বিদেশে থাকায় তখনকার অনেক স্পর্শকাতর ঘটনা তার চোখ এড়িয়ে যায় বলেও পোস্টে লেখেন তিনি। ছবিটি দেখার পর অনেক সহযোদ্ধার মনে আঘাত লাগায় ক্ষমা চেয়ে ভবিষ্যতে আরও সতর্ক হওয়ার প্রতিশ্রুতি দেন ইশরাক। আওয়ামী লীগের সাথে কোনো আপোষ নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আওয়ামী লীগের সাথে কেউ আপোষ করতে গেলে তা রুখে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সোমবার জাতীয় প্রেস ক্লাবে 12 দলীয় জোটের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আলোচনা সভায় নজরুল ইসলাম খান বলেন, বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে বলে অপপ্রচার চালানো হচ্ছে। নির্বাচনী রোডম্যাপ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে অভিযোগ করে
ভেতরে ভেতরে জোট তৈরির জন্য নির্বাচন আয়োজনে এত সময় নেওয়া হচ্ছে কিনা সে প্রশ্ন তোলেন তিনি। এ সময় রাজনৈতিক দলগুলো যেসব বিষয়ে একমত হয়েছে তার ভিত্তিতে সনদ তৈরি করে দ্রুত নির্বাচন আয়োজন করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান নজরুল ইসলাম। বলেন, নির্বাচন পেছাতে নানা ধরনের টাল বাহানা করা হচ্ছে, যা কাম্য নয়। নির্বাচন ডিসেম্বরের মধ্যে করতে বাধাটা কোথায়? যে আপনার সংগঠিত হতে একটু সময় লাগবে, কিংবা আপনি কারো কারোর সঙ্গে একটু জোটের চেষ্টা করতেছেন, সেই জোটটা বানানোর জন্য একটু সময় লাগবে। দেশে একটা নির্বাচিত সরকার কায়েম হওয়ার মাধ্যমে দেশের রাজনীতি, দেশের অর্থনীতি, যে সমাজ আরও সংগঠিত এবং সক্ষম হওয়ার যে সুযোগ, সেটা থেকে বঞ্চিত রাখবেন। গেল ৯ মাসে লুটেরাদের দেশে থাকা প্রায় ২.৫ লাখ কোটি টাকার স্থাবর অস্থাবর সম্পত্তি জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সোমবার ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। এ সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, জব্দ করা এসব অর্থ দিয়ে দরিদ্রদের জন্য তহবিল গঠন করবে সরকার। গেল আওয়ামী লীগ সরকারের ১.৫ দশকে শেখ হাসিনা ও তার সহযোগীরা মিলে পাচার ও আত্মসাৎ করেছে কয়েক লাখ কোটি টাকা। সেই অর্থ দিয়ে তারা দেশ বিদেশে গড়েছে অবৈধ সম্পদ। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর অর্থ ফেরত আনতে নেওয়া হয় নানা উদ্যোগ। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে জানানো হয়, এখন পর্যন্ত লুটেরাদের দেশে থাকা অর্থ, শেয়ার ও সম্পদ জব্দ করা হয়েছে প্রায় ২.৫ লাখ কোটি টাকার। এছাড়া আরও আছে বৈদেশিক সম্পদ। প্রেস সচিব জানান, এসব অর্থ ব্যবস্থাপনায় একটি তহবিল গঠন করা হবে, যা দরিদ্রের ও ক্ষতিগ্রস্ত আমানতকারীর ক্ষতিপূরণ দিতে ব্যবহার করা হবে। ১,৩০,৭৫৮.৭ করোড় টাকা আর হচ্ছে মিলিয়ন ডলারে আছে, যেটা বৈদেশিক অ্যাটাচমেন্ট হয়েছে ১৬৪.03 মিলিয়ন ডলার। আর অস্থাবর সম্পত্তি যেটা ফ্রিজিং হয়েছে, এইটা অস্থাবর সম্পত্তি হচ্ছে ৪২,৬১৪.২৭ কোটি টাকা। এ সময় নগদ কর্তৃপক্ষ বড় ধরনের জালিয়াতি করেছে উল্লেখ করে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, অর্থ ইস্যু করার ক্ষমতা শুধু বাংলাদেশ ব্যাংকের হাতে, কিন্তু নগদ ইলেকট্রনিক অর্থ তৈরি করেছে। এছাড়া প্রতিষ্ঠানটি গরিব মানুষের সরকারি ভাতার টাকা আত্মসাৎ করেছে বলেও জানান তিনি। যার পরিমাণ আমরা জানি যে ৬৫০ কোটি টাকা মতো ই মানি ক্রিয়েট করেছে, যেটার এগেনস্টে প্রকৃত অর্থ ছিল না। দ্বিতীয়ত, তারা আমাদের যে সরকারের যে দারিদ্র বিমোচন কর্মসূচির অধীনে যে ধরনের অর্থ ট্রান্সফার করা হতো, নগদের মাধ্যমেই করা হতো শুধু, সেইখানে তারা প্রায় ২০০ কোটি টাকার উপর তারা সেখানে আত্মসাৎ করেছে। গভর্নর জানান, আইনি প্রক্রিয়া শেষ করে পাচার করা অর্থ ফিরিয়ে আনতে ৪-৫ বছর সময় লাগবে। তবে ১ বছরের মধ্যে বিদেশে থাকা সম্পদ জব্দ করা যাবে। অবশ্যই আমরা আইনগতভাবে এটা শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চলচ্চিত্র অভিনেত্রী নুসরাত ফারিয়াকে রোববার আটকের পর সোমবার আদালতের নির্দেশে পাঠানো হয়েছে কারাগারে। এদিকে দুপুরে স্বরাষ্ট্র উপদেষ্টা সচিবালয়ে সাংবাদিকদের জানান, মামলা থাকায় এই অভিনেত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। তার গ্রেপ্তারকে বিব্রতকর বলে মন্তব্য করায় সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকের বক্তব্য ব্যক্তিগত বলেও জানান তিনি। রবিবার থাইল্যান্ড যাওয়ার পথে অভিনেত্রী নুসরাত ফারিয়াকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। হজরত শাহজালাল বিমানবন্দর থেকে আটকের পর তাকে প্রথমে ভাটারা থানায় আনা হয়, পরে নেওয়া হয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে। সোমবার সকালে নুসরাত ফারিয়াকে হাজির করা হয় ঢাকার সিএমএম আদালতে। পরে ভাটারা থানার শিক্ষার্থী এনামুল হক হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠায় আদালত। আদালতে শুনানির পুরো সময় নুসরাত ফারিয়া ছিলেন চুপচাপ। আন্দোলন দমনে আওয়ামী লীগকে অর্থ যোগানদাতা হিসেবে অভিযুক্ত নুসরাত ফারিয়া অনলাইন জুয়ার সঙ্গেও জড়িত বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী। ফ্যাসিস্টের একজন অন্যতম সহযোগী। গত ১৫ বছর যারা এই ফ্যাসিস্ট হাসিনাকে সহযোগিতা করেছে, তাদের অভিনয়ের মাধ্যমে, নায়ক গানের মাধ্যমে এবং বিভিন্নভাবে ফ্যাসিজম চালিয়ে যাওয়ার জন্য তারা সহযোগিতা করেছে, তার মধ্যে সে একজন অন্যতম। জুলাই অভ্যুত্থানের সময় বিদেশে থাকা নুসরাত ফারিয়া কিভাবে আন্দোলন দমনে ভূমিকা রেখেছেন, এমন প্রশ্ন তার আইনজীবীর।
সরকার পক্ষ বলেছে উনি পালিয়ে যেতে চেয়েছেন। আপনি যদি দেখেন জুলাই থেকে এই পর্যন্ত ৩-৪ বার উনি দেশের বাইরে ট্রিটমেন্টের জন্য, শুটিংয়ের জন্য যে আবার চলে এসেছেন। তার কিন্তু পালানোর কোনো ইন্টেনশন বা মোডাস অপারেন্ডি নেই। এদিকে দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, মামলা থাকায় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। গতকালে ওনারা গেছে তো আমরা ইনভেস্টিগেশন তো শেষ হয়নি, এখন তার নামে যদি কেস থাকে আপনি কি করবেন? আপনি তো আবার যদি ছেড়ে দিলে আবার আপনি কিন্তু গোল করবেন স্যার আপনি ছেড়ে দিচ্ছেন। পুলিশ প্রতিবেদন পাওয়া সাপেক্ষে 22শে মে পরবর্তী জামিন শুনানির দিন ঠিক করেছেন বিচারক। তাসফিয়া রহিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অর্থনৈতিক সংস্কারে সরকারের আমলাতন্ত্রে স্বচ্ছতা, সমন্বয় ও সহযোগিতার অভাব দেখা যাচ্ছে, এমন মন্তব্য করেছেন সিপিডির সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য। সোমবার রাজধানীর একটি হোটেলে বাজেট নিয়ে মতবিনিময়ে বিএনপি নেতা আমির খসরু বলেন, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত না হলে বিনিয়োগ কর্মসংস্থানে গতি ফিরবে না। দেশে দীর্ঘ সময় ধরে শ্রমিকের মজুরি বৃদ্ধির হার মূল্যস্ফীতির চেয়ে কম, বাড়ছে বেকারত্ব ও দারিদ্র্যের হার। বিনিয়োগে স্থবিরতা থাকায় চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি 4%-এর নিচে থাকবে বলে মনে করেন গবেষকরা। আগামী বছরও প্রবৃদ্ধির চাকা মন্থর থাকতে পারে। নীতি সংস্কার ও বাজেট নিয়ে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত মতবিনিময়ে আলোচকরা বলেন, সামনের বছরও কর জিডিপি অনুপাত থাকবে 10 ভাগের নিচে। একটা বাজেট তৈরি করার জন্য যেই পরিমাণে এবং সরকার সংস্কারের জন্য যেই পরিমাণে মন খুলে আলাপ আলোচনা করার সেটা দেখলাম না। অর্থনৈতিক স্বস্তি দিলেই সরকারের কিন্তু গ্রহণযোগ্যতা বাড়ে এবং তারা তখন বিভিন্ন অন্যান্য পদক্ষেপগুলো নেওয়ার ক্ষেত্রে অবস্থান নিতে পারে। বাংলাদেশে আমরা যেটা বলছি যে এই মুহূর্তে সেই অর্থনীতিতে মনোযোগটা নাই, সমন্বয়ের অভাব, স্বচ্ছতার অভাব ইত্যাদির কারণে। আলোচকরা বলেন, সুদ ও ভর্তুকি, বেতন ভাতায় পরিচালন বাজেটের বড় অংশ ব্যয় হবে, তাই উন্নয়ন ব্যয় পুরোটাই ঋণ নির্ভর। এই অবস্থা থেকে বের হতে রাজস্ব আদায় বাড়াতে হবে, সেই সঙ্গে পাচার হওয়া অর্থ ফেরানোর কার্যক্রমে অর্থ বরাদ্দের পরামর্শ গবেষকদের। আমাদের কিন্তু অনেক ফরেনসিক ইনভেস্টিগেশন এগুলোর দরকার হবে, অর্থায়ন সেখানে রাখতে হবে। আর যেটা সেটা হলো যে আমাদের যারা নাকি এইসব প্রতিষ্ঠানগুলি আছেন, আমরা অনেক সময় দেখেছি যে তাদের জনবল, লোকবলের অভাবে এবং বাজেটে বরাদ্দ না থাকার কারণে তারা ঠিকভাবে কাজ করতে পারে না। মতবিনিময়ে বিএনপি নেতা আমির খসরু অভিযোগ করেন, নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ না দিয়ে বর্তমান সরকার মানবিক করিডোর, চট্টগ্রাম বন্দরের মতো স্পর্শকাতর বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছে। জনগণ যে বিজনেস ডিসিশন হোক, ইন্ডিভিজুয়াল ডিসিশন হোক, বাইরের যারা আছে আমাদের পার্টনার যারা তাদের ডিসিশন হোক, সবগুলো কিন্তু ডিপেন্ড করছে তাদের একটা আগামী দিনের সার্টেনিটি কোথায় যাচ্ছে, বাংলাদেশ কোথায় যাচ্ছে, নোবডি নোজ। আলোচকরা বলেন, বিদ্যুৎ খাতের দুর্নীতি ও ভুল নীতি শোধরাতে হবে। সঠিক সিদ্ধান্তহীনতায় 2030 সাল নাগাদ বিদ্যুতের চাহিদা পূরণ নিয়ে শঙ্কা তাদের। 29-30 সালে সেখানে ঘাটতি দেখা দিবে। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কক্সবাজার থেকে হেঁটে গিয়ে পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্টে বাংলাদেশের পতাকা উড়ালেন একরামুল হাসান শাকিল। 7ম বাংলাদেশী হিসেবে এভারেস্ট জয় করলেন তিনি। গত 25 ফেব্রুয়ারি দুপুরে কক্সবাজারের ইনানি সমুদ্র সৈকত থেকে এভারেস্টের চূড়ায় উদ্দেশ্যে হাঁটা শুরু করেন তিনি। এরপর 19 মে তিনি চূড়ায় পৌঁছান। একরামুল হাসানের ফেসবুক পেজে সোমবার বেলা 2:10 এক স্ট্যাটাসে এই বিজয়ের কথা জানান তার সমন্বয়কেরা। তিনি এই অভিযানের নাম দিয়েছেন সি টু সামিট, অর্থাৎ সমুদ্র থেকে শৃঙ্গ। 84 দিনের প্রায় 1400 কিলোমিটারের বেশি পথ হেঁটে গত 29 এপ্রিল এভারেস্টের বেজ ক্যাম্পে পৌঁছান তিনি। গাজীপুরের সন্তান একরামুল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র। তিনি পর্বত আরোহণের প্রাথমিক ও উচ্চতর প্রশিক্ষণ নিয়েছেন ভারতের নেহেরু ইনস্টিটিউট অব মাউন্টেনিয়ারিংয়ে। একরামুল 2023 সালে গ্রেট হিমালয়া ট্রেল ব্যানারে হেঁটে নেপালের পূর্ব থেকে পশ্চিমে সফর করেন। ওই 1700 কিলোমিটার দৈর্ঘ্যের সুগম পথ হেঁটে পাড়ি দিয়ে আলোচনায় এসেছিলেন তিনি। শেয়ার বাজারকে শক্তিশালী করতে টাস্ক ফোর্সের সুপারিশ বা প্রধান উপদেষ্টার নির্দেশনার প্রভাব দৃশ্যমান নয়, বরং বাজারে দেখা যাচ্ছে উল্টো চিত্র। গত এক মাসে ঢাকার শেয়ার বাজারে প্রধান সূচক হারিয়েছে প্রায় 300 পয়েন্ট। প্রতিদিন পুঁজি হারিয়ে হতাশ বিনিয়োগকারীরা। এমন অবস্থায় বাজারের আস্থা ফেরাতে সরকারের নীতিগত সহায়তা চান বাজার সংশ্লিষ্টরা।
শেয়ার বাজারের দীর্ঘ সময় ধরে পতনে বিনিয়োগকারীদের আস্থাহীনতা সংকটে রূপ নিচ্ছে। সরকার ও নিয়ন্ত্রক সংস্থাগুলোর একের পর এক বৈঠক ও আশ্বাসের পরও বাজার ঘুরে দাঁড়াতে পারছে না। গত এক মাসে 14 কার্যদিবসে শেয়ার বাজারে সূচকের পতন হয়েছে। প্রধান সূচক ডিএসইএক্স হারিয়েছে 298 পয়েন্ট। এ সময় ডিএসইর বাজার মূলধনও কমেছে 20,000 কোটি টাকার বেশি। বাজারের অস্থিরতার জন্য বিএসইসির প্রধান সহ সংশ্লিষ্টদের দায়ী করছেন বিনিয়োগকারীরা। তাদের দাবি, কয়েক লাখ বিনিয়োগকারী ফোর্স সেলের শিকার হয়ে নিঃস্ব হয়ে গেছে। এতে তাদের লোকসানের পাল্লা ভারী হচ্ছে, সেই সঙ্গে বাড়ছে হতাশাও। বাংলাদেশের পুঁজিবাজার আজ বন্দী হয়েছে এক নব্য স্বৈরাচারের আয়নাঘরে। আমাদের দাবি, প্রথম দাবি হলো মাকসুদ সাহেবের পদত্যাগ। পুঁজিবাজারের পরিস্থিতি উন্নয়নে এবং বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে আসছে বাজেটে কর ছাড় সহ বেশ কিছু প্রস্তাব সরকারের কাছে দিয়েছেন বাজার সংশ্লিষ্টরা। সরকারও বাজারে গতি ফেরাতে এবং বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে আন্তরিক বলে জানান তারা। সাধারণ বিনিয়োগকারী বিশ্বাস করা শুরু করবে যে দিস গভর্নমেন্ট ইজ ভেরি মাচ প্রো ইনভেস্টার্স এন্ড প্রো ক্যাপিটাল মার্কেট, অন্যান্য স্টেক হোল্ডার, স্টক এক্সচেঞ্জ এবং বিসে কাজ করে দেখা। এবং আপনি ইউ ক্যান টেক মি ওয়ার্ড, যখনই সাধারণ বিনিয়োগকারীরা দেখবে যে আমরা শুধু কথা বলছি না, আমরা কাজ করছি, এই আস্থাটা ফিরে আসবে। একসময় দেশের শেয়ার বাজারে 30 লাখের বেশি সক্রিয় বিনিয়োগকারী ছিল, এখন তা প্রায় অর্ধেকে নেমে এসেছে। বিনিয়োগকারী ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বাড়াতে সংশ্লিষ্ট সব পক্ষকে এগিয়ে আসার আহ্বান বিশ্লেষকদের। ইফাত আরা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মুক্তিপণের টাকা দিয়ে লিবিয়ার মানব পাচারকারীদের হাত থেকে ফিরে এসেছেন শরীয়তপুরের 2 তরুণ। দালাল ধরে অবৈধভাবে ইতালি যাওয়ার পথে অমানসিক নির্যাতনের শিকার হতে হয়েছে তাদের। এদিকে মুক্তিপণের টাকা দিতে গিয়ে জমি আর সম্পদ বিক্রি করে নিঃস্ব তাদের পরিবার। ভাগ্য বদলের আশায় জমি বিক্রি করে ইতালির উদ্দেশ্যে পাড়ি জমান শরীয়তপুরের ভেদরগঞ্জের আলতাফ ও আহসানুল্লাহ। দালালের মাধ্যমে শ্রীলঙ্কা, দুবাই, মিশর হয়ে পৌঁছান লিবিয়ার বেনগাজিতে। সেখানে তারা পড়েন মাফিয়াদের খপ্পরে। ভিডিও কলে নির্যাতন করে পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে মাফিয়ারা। আলতাফ ও আহসানুল্লাহর পরিবার কয়েক ধাপে 65 লাখ করে টাকা পাঠিয়েছে মুক্তিপণের জন্য। গত 7 মে তারা দেশে ফেরেন। পরে ভেদরগঞ্জ থানায় অভিযোগ করেন আহসানুল্লাহ। লিবিয়াতে যাওয়ার পর আমাদের একটা চক্রের মাধ্যমে পাতানো গেম দিয়ে আমাদের বিক্রি করে দেওয়ার পর আমাদের ওই জায়গায় অনেক টর্চার করে। তার ছেলে যেই লস্কর সেও মাফিয়া, ঠিক আছে। ওই জায়গায় আমগাটকে অনেক অত্যাচার করে, আমার এই যে নোকটা উঠায় ফেলাইছে। আমাকে বাড়ি বুড়ি যা ছিল সব বেশি আলাইছি। আমি যে বাড়িতে থাকি ওই বাড়িও মনে করেন অর্ধেক বেশি আলাইছি। আলতাফ ও আহসানুল্লাহ তাদের এলাকার হারুন লস্করের মাধ্যমে অবৈধ পথে পাড়ি জমান ইতালিতে। কোথায় ফরিদপুর বাড়ি, কোথায় ঢাকা বাড়ি, এইভাবে ধরে ধরে আমরা বিদেশ পাঠাইছি। আমার ছেলেদেরকে পাঠাইছি, বা ওই যে ওনার ছেলেদেরকে পাঠাইছে। এরকম আর বহুত লোক গেছে বা যায়। এই লোকগুলির 65 লাখ টাকা করে নেওয়ার একটা অভিযোগ আছে। এই টাকা কিভাবে ফেরত দেবেন? এটা কোনোদিনই আমি নেই, কোনোদিন নেওয়া নেই, আমাকে দেওয়া নেই। আর এই ব্যাপারে কোনো ডকুমেন্টস প্রমাণ কোনো রকম কিছু নেই। মানব পাচার চক্রের কাউকেই ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন পুলিশ সুপার। সম্প্রতি বেশ কিছু চক্রকে শনাক্ত করেছি এবং তাদেরকে ইতিমধ্যে আইনের আওতায় নিয়ে এসেছি। এর বাহিরেও আমাদের নলেজে আছে যে কিছু কিছু চক্র যারা এই কাজ করে যাচ্ছে, তো এদের বিরুদ্ধেও আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে এবং একই সাথে টাইম টু টাইম তাদের বিরুদ্ধে আইনের ব্যবস্থা গ্রহণ করে যাচ্ছে। অবৈধ পথে লিবিয়া হয়ে ইতালি পাড়ি জমাতে গিয়ে এখনও নিখোঁজ শরীয়তপুরের অন্তত 24 তরুণ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মেহেরপুরে কোরবানির ঈদে এবারও চমক নিয়ে আসছে 27 মণ ওজনের গরু রাজাবাবু। এরই মধ্যে এই গরুটি দেখতে আসছেন অনেকে। খামারি রাজাবাবুকে বিক্রি করতে চান 10 লাখ টাকায়। মেহেরপুরের গাংনী উপজেলার করন্দি গ্রামের হাউস রিনা দম্পতি 2 বছর আগে স্থানীয় বাজার থেকে ফ্রিজিয়ান জাতের গরুটি কিনে আনেন। রাজাবাবু নাম রেখে গরুটিকে সন্তানের মতো লালন পালন করেন তারা। ভুসি, আপনার ঘাস, পুরো প্রাকৃতিক খাদ্য খাওয়াই রাখছি আর কি। 8 ফুট উচ্চতার রাজাবাবুর ওজন এখন 27 মণ। সাদা কালো বর্ণের এই গরুটির পেছনে প্রতিদিন খরচ হয় প্রায় 1,500 টাকা। স্থানীয় বাজারে বড় গরুর চাহিদা কম থাকায় ঢাকার হাটে নেওয়ার পরিকল্পনা করছেন খামারি। গরুটার লালন পালন করছি, ছোলা ভুসি খাওয়াইছি, আদর যত্ন করে রাখছি। আশা করছি ঢাকায় বেচবো, দামটা ভালো পাইলে মনটা খুশি পাবো। বিশাল আকৃতির রাজাবাবুকে দেখতে প্রতিদিন ভিড় থাকে মানুষের। সরকারি সহযোগিতা পেলে এই ধরনের গরু পালনে আগ্রহী হবেন অনেকে। গরুটা দেখতে শুনতে অনেক সুন্দর, অনেক ভালো,
গরু এরকম মোটা তাজা গরু মানে এলাকায় নাই। আমরা এলাকায় ঘুরি, এরম গরু আমরা দেখিনি, আশেপাশের লোক সব দেখতে আসে বড় গরু। মেহেরপুরে এবার কোরবানির জন্য 1,71,753টি পশু প্রস্তুত করা হয়েছে, যেখান থেকে জেলার চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত থাকবে 81,560টি পশু। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চলতি অর্থ বছরে গেল 10 মাসে চট্টগ্রাম বন্দর দিয়ে কন্টেইনারে পণ্য আমদানি রপ্তানি আগের চেয়ে ইতিবাচক পথেই রয়েছে। তবে বন্দরে জাহাজের উপস্থিতি কিছুটা কমেছে। আমদানি রপ্তানিকারকরা বলছেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় ইউরোপ কেন্দ্রিক রপ্তানি বেড়েছে। যদিও অর্থ বছরের শেষ দিকে এসে নানা ভূ রাজনৈতিক সমীকরণে রূপার কপালে চিন্তার ভাঁজও তৈরি করছে। 2023-24 অর্থ বছরের প্রথম 10 মাসে চট্টগ্রাম বন্দর, কমলাপুর আইসিডি এবং পানগাঁও নদী বন্দর মিলিয়ে কন্টেইনারবাহী পণ্য হ্যান্ডলিং হয়েছিল 23,94,160 একক। আর 2024-25 অর্থ বছরের একই সময়ে এই সংখ্যা 24,85,484। এর মধ্যে আমদানি পণ্যবাহী কন্টেইনারের প্রবৃদ্ধি 2.5% বেশি এবং রপ্তানি পণ্যবাহী কন্টেইনার বেড়েছে 5%। তবে একই সময়ে বন্দরে জাহাজের উপস্থিতি কমেছে 9টি। আমদানি রপ্তানি ভালো, অন্যান্য বছরের তুলনায় আমাদের প্রবৃদ্ধিও আশা করি ভালোই হবে এবং আমাদের যে জাহাজ আসা যাওয়া যেটা এই স্ট্যাটিস্টিক্স অন্যান্য বছরের তুলনায় আমাদের এবার বেশি। আমাদের ওভারঅল গ্রোথ কিন্তু 6-7% আছে এবারও। বন্দর কেন্দ্রিক ব্যবসায়ীরা বলছেন, সাম্প্রতিক ভারত-পাকিস্তান সংঘাতের কারণে কিছুটা শঙ্কা দেখা দিয়েছে। তবে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ পরিস্থিতি উন্নতি হওয়ায় ইউরোপ কেন্দ্রিক রপ্তানি গত বছরের চেয়ে বেড়েছে। একই সঙ্গে লোহিত সাগরে হুতি বিদ্রোহীরা কিছুটা নিষ্ক্রিয় থাকায় সেই পথেও জাহাজ চলাচল বেড়েছে। আমাদের রাশিয়া বলেন ইউক্রেন সব জায়গা থেকে আমাদের ইম্পোর্ট আনতে হয়। ইউক্রেন রাশিয়া যুদ্ধেরও একটা মীমাংসার দিকে যাচ্ছে যতদূর আমরা জানি। তো এটার কিন্তু একটা ইম্প্যাক্ট আসবে আলটিমেটলি আমাদের এখান থেকে, যেহেতু আমরা ইম্পোর্ট বেস। যে চট্টগ্রাম বন্দর অনেক বেশি আগে থেকে আপনার অনেক বেশি মানে তারা স্মার্ট বন্দর হিসেবে কাজ করছে। গত কিছুদিন থেকে আমদানির যে ভলিউম সেটা কিছুটা কিঞ্চিত কম, কারণ এটা আমাদের সবসময় একটা সিজন থাকে। 2023-24 অর্থ বছরে চট্টগ্রাম বন্দর দিয়ে প্রায় 3.2 মিলিয়ন একক কন্টেইনার হ্যান্ডলিং হয়েছিল। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। ধন্যবাদ সবাইকে।